উম, এখন আমরা হচ্ছে চলতরিতের ভেতরে সার্কিট সলভিং এর দিকে যাব। সার্কিট সলভিং এর ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে এই 6-7টা টপিকের মতো দেখি। তার ভেতরে একদম শুরুতেই হচ্ছে কিরশফের ল গুলা পড়ে। আমরা আগে কিরশফের ল দুইটা দেখবো। কিরশফের দুইটা ল আছে, একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে আমাদের কেসিএল, আর একটা হচ্ছে কেভিএল। এই দুইটা ল আমরা আগে দেখবো। কেসিএল দিয়ে আমরা কিছু কেভিএল দিয়ে কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব, আর কেসিএল দিয়ে কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব আমাদের। আচ্ছা, এটা হচ্ছে কেসিএল হবে। আমি যখন পিডিএফটা দিব তোমাদেরকে তখন এটাকে কেসিএল করে দিব। আচ্ছা, আমরা কৃষকের ল গুলো আগে দেখি। আচ্ছা, কৃষকের হচ্ছে কৃষক কৃষকের দুইটা কারেন্ট ল আছে, একটা হচ্ছে কেসিএল কৃষকের কারেন্ট ল, আর একটা হচ্ছে কেভিএল কৃষকের ভোল্টেজ ল। আমরা কেসিএল ইউজ করেও একটা সার্কিটকে সলভ করতে পারি, কেভিএল ইউজ করেও একটা কমপ্লিট সার্কিটকে সলভ করতে পারি। কেসিএল কেভিএল ইউজ করার শর্ত হচ্ছে আমাদের সার্কিটে যদি একাধিক ব্যাটারির সার্কিট হয়, একাধিক ব্যাটারির সার্কিট, তাহলে সেই সব সার্কিটে হচ্ছে আমাদের অবশ্যই কেসিএল বা কেভিএল ইউজ করে হচ্ছে সলভ করতে হয়। আমাদের বইয়ে একটা সমস্যা হচ্ছে কেসিএল কেভিএল একসাথে অ্যাপ্লাই করে। কেসিএল কেভিএল একসাথে অ্যাপ্লাই করলে আমাদের ইকুয়েশনের সংখ্যা বেড়ে যায়, ভেরিয়েবলের সংখ্যা বেড়ে যায়, সলভ করা একটু কঠিন হয়। আমরা আরেকটু কম ভেরিয়েবল ইউজ করে, শুধু কেসিএল ইউজ করে বা শুধু কেভিএল ইউজ করে কি করে সার্কিট সলভ করতে হয় এই জিনিসগুলো দেখবো। এবং এই পয়েন্টটা অবশ্যই সবসময় মনে রাখার চেষ্টা করবো যে আমরা 9-10-এ যে নিয়মগুলো পড়ে আসছি ওই নিয়মগুলো দিয়ে সার্কিট সলভ করা যাবে যদি সার্কিটে একটা ব্যাটারি থাকে। যেমন ধরা যাক এরকম একটা সার্কিট, এই সার্কিটটা হচ্ছে আমাদের 9-10-এ আমরা যেভাবে সার্কিট সলভ করতাম সেভাবে সলভ করা যাবে, আমাদের একটা ব্যাটারি আছে সার্কিটে তখন। কিন্তু যদি এই সেম সার্কিটটাতে আমি এইখানে আর একটা ব্যাটারি কানেক্ট করে দিতাম, দুই ব্যাটারিওয়ালা সার্কিট এটা হতো, তাহলে হচ্ছে আমরা শিওরলি বলতে পারতাম না যে কোন রোডটা প্যারালালে আছে কোনটা সিরিজে আছে। ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা কেসিএল বা কেভিএল ইউজ করে সার্কিটটা সলভ করার চেষ্টা করি। এই দুইটা কেসিএল কেভিএল দুইটা লই হচ্ছে সার্কিট সলভ করার জন্য, দুইটাই হচ্ছে আমাদের সার্কিট সলভ করে। সার্কিট সলভ করা মানে হচ্ছে একটা সার্কিটে, এই যে এই সার্কিটটাতে আমরা যতগুলা রোধ দেখতেছি সবগুলা রোধের মধ্যে দিয়ে যদি হচ্ছে আমরা কারেন্ট ফ্লো আই এর ভ্যালু আর হচ্ছে আমরা ভোল্টেজ ভি এর ভ্যালু বের করি, সবগুলা রোধের ভিতর দিয়ে, আমাদের সার্কিটে যতগুলো রোধ আছে সবগুলোর ভিতর দিয়ে যদি হচ্ছে আমরা কারেন্ট ফ্লো আই এবং ভোল্টেজ ভি এর ভ্যালু বের করি, তাহলে ওই জিনিসটাকে হচ্ছে আমরা সার্কিট সলভ করা বলি। আচ্ছা, এই জিনিসটাকে হচ্ছে আমরা সার্কিট সলভ করা বলি এবং কেসিএল কেভিএল দিয়ে হচ্ছে সার্কিট সলভ করা যায়। আমাদের কাছে আরো যে কয়েকটা মেথড এখানে আছে, এর মাঝখানে আমাদের যদি আমরা এই পয়েন্ট থিওরি দিকে দেখি, পয়েন্ট থিওরি আর হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ, এই দুটো হচ্ছে সার্কিট সলভ করার জন্য ইউজ করা যায় না। এই দুটো ইউজ করতে হয় হচ্ছে সার্কিট একটু সিম্পলিফাই করার জন্য, তারপর আবার কেসিএল কেভিএল দিয়ে সলভ করতে হয়। আর ডিভাইডার ল, আমাদের কাছে যে কারেন্ট ডিভাইডার আর ভোল্টেজ ডিভাইডার আছে ওগুলা দিয়ে হচ্ছে সার্কিট সলভ করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের মেইন ফোকাসে যাই। এখন আমাদের ফোকাস ছিল হচ্ছে আমরা কিরশফের ল ইউজ করে কিছু সার্কিট সলভ করব। সবার আগে হচ্ছে আমরা কেসিএল এ যাব। আচ্ছা, কিরশফের কারেন্ট ল, কিরশফস কারেন্ট ল কেসিএল। কেসিএল বুঝতে হলে আমাদের সবার আগে যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে নোড। নোড হইতেছে আহ, একাধিক তার, একাধিক বর্তনীর একাধিক তার একটি বিন্দুতে মিলিত হলে যে পয়েন্টে সেটা মিলিত হইতেছে ওই পয়েন্টটাকে হচ্ছে আমরা নোড বলি। একাধিক তার না বলে আমরা এটা বলতে পারি বর্তনীর একাধিক আই যে পয়েন্টে মিলিত হচ্ছে বা একাধিক তড়িৎ প্রবাহ যে বিন্দুতে মিলিত হইতেছে, এমন বিন্দুগুলা হচ্ছে আমাদের সার্কিটের এক একটা নোড।
যেমন হচ্ছে আমরা দুইটা সার্কিট যদি আঁকি এখানে, ধরা যাক এরকম একটা সার্কিট। এই সার্কিটটাতে টোটাল হচ্ছে আমাদের দুইটা নোড আছে আমাদের কাছে। এইটা হচ্ছে একটা নোড এবং এই জিনিসটা হচ্ছে একটা নোড। এই দুইটা পয়েন্টকে হচ্ছে আমরা এই সার্কিটের নোড বলবো, কারণ এই দুই পয়েন্টে আমরা দেখতে পারতেছি এখান থেকে তিনটা তার এসে কমপক্ষে দুইটা তার, সর্বোচ্চ তিনটা তার হচ্ছে এই পয়েন্টে কানেক্ট হইতেছে। এই পয়েন্টটা একটা নোড না, কারণ এখানে আসলে দুইটা তার কানেক্ট হইতেছে না, একটা তারই এই পয়েন্টটা দিয়ে পাস করতেছে। এই পয়েন্টটাও নোড না, কারণ একই তার এখান দিয়ে পাস করতেছে। কিন্তু এই যে এই পয়েন্টটা, এটার ক্ষেত্রে আমরা ধরতে পারি যে এই তারটা পাস করতেছে আর এই তারটা কানেক্ট হয়েছে, বা এই তারটা পাস করতেছে এটা কানেক্ট হয়েছে, বা তিনটা তারই কানেক্ট হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একাধিক তার এই পয়েন্টটাতে কানেক্ট হইতেছে, এই কারণে এই পয়েন্টটাকে হচ্ছে আমরা একটা নোড বলবো। এরকম হচ্ছে আমরা যদি কোনো সার্কিটে এরকম কোনো একটা শেপ দেখতে পারি, ওই জায়গাতেই হচ্ছে আমরা সাধারণত একটা নোড পাই। এটা এরকম শেপ না হয়ে আরো অনেকগুলা তার থাকতে পারে, এরকম তিন চারটা তারও থাকতে পারে, ওই জায়গাটাকেও হচ্ছে আমরা নোড বলবো। কিন্তু মিনিমাম হিসেবে এরকম একটা শেপ থাকতে হবে এখানে, তাহলে হচ্ছে আমরা ওইটাকে একটা নোড বলতে পারবো সার্কিটের ভেতরে। তো এই সার্কিটটার ভেতরে দুইটা নোড ছিল। আমরা যদি এরকম একটা সার্কিট দেখি, এই সার্কিটটাতে টোটাল চারটা নোড আছে। আমরা যদি নোডগুলো আইডেন্টিফাই করি, এইটা হচ্ছে একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, আর এইটা একটা নোড। এই পয়েন্টগুলোকে হচ্ছে আমরা এই সার্কিটের নোড বলতে পারি। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখন কিরশফের কারেন্ট ল এর বিবৃতির দিকে যাই, কেসিএল কারেন্ট ল মেইনলি বলতেছে আমাদের কাছে সার্কিটে যদি একটা নোড থাকে, যেই পয়েন্টে হচ্ছে মাল্টিপল তার থেকে হচ্ছে কারেন্ট আসতেছে এবং বের হয়ে যাচ্ছে, তো এরকম কয়টা তার যদি থাকে, সবগুলাতে হচ্ছে আমরা কারেন্ট ধরে নিচ্ছি I1 I2 I3 I4 I5 I6। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি এই নোড থেকে, এটা একটা নোড কারণ এখানে অনেকগুলা তার এসে কানেক্টেড হয়েছে, এবং এই নোডগুলা থেকে আমরা দেখতে পারতেছি যে I6 I4 আর I3 এই তিনটা তার দিয়ে কারেন্ট হচ্ছে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। আর আমরা যদি দেখি I1 I2 আর I5, এই তিনটা তার থেকে হচ্ছে নোডের ভিতরের দিকে হচ্ছে কারেন্ট আসতেছে। তো আমাদের কেসিএল লটা বলে নোড থেকে যে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে তাদের যোগফল সামেশন অফ আই আউট ইকুয়াল টু হবে হচ্ছে নোডের ভিতরে যে কারেন্টগুলো আসতেছে তাদের যোগফলের সমান। তার মানে সার্কিটের ওই নোড থেকে যে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে তাদের সবগুলোর যোগফল, আর নোডে নোডে যে পয়েন্টগুলো ঢুকতেছে ওগুলার সব কারেন্টগুলোর যোগফল সমান হইতে হবে। তার মানে আমরা নোড থেকে যে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে I6 I4 আর I3। কিরশফের কারেন্ট ল অনুযায়ী I6 I4 আর I3 সমষ্টি হবে হচ্ছে I5 I1 আর I2 এর যোগফলের সমান। আচ্ছা, এই লটা ইউজ করে আমরা সার্কিট সলভ করতে পারি। ধরা যাক আমরা একটা সার্কিট নিই। আচ্ছা, কেসিএল দিয়ে কমপ্লিটলি একটা সার্কিট সলভ করার জন্য আমাদের আগে কিছু কনসেপ্ট জানতে হবে। যেমন হচ্ছে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে সার্কিটের একটা নোডকে সার্কিটের একটি নোডকে গ্রাউন্ড ধরা যায়। গ্রাউন্ড ধরা যায় সার্কিটের যদি অলরেডি একটা নোড গ্রাউন্ড ধরা থাকে তাহলে আর ধরা যাবে না, কিন্তু সার্কিটে কোনো নোডকে যদি গ্রাউন্ড ধরা না থাকে তাহলে হচ্ছে ওটাকে আমরা গ্রাউন্ড ধরতে পারবো। গ্রাউন্ড ধরা মানে হচ্ছে ওই নোডের বিভবকে আমরা 0 ভোল্ট ধরে নিতে পারবো। এই জিনিসটা ধরে নিতে পারবো। কেন ধরে নিতে পারবো? ধরা যাক হচ্ছে আমাদের কাছে এরকম একটা সার্কিট দেয়া আছে, আমাদের কাছে বলা আছে এই দুই তার এই রোডটার দুই প্রান্তে এটা প্লাস এটা মাইনাস এবং বিভব পার্থক্য হচ্ছে 6 ভোল্ট।
এখন বিভব পার্থক্য 6 ভোল্ট মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 6 ভোল্ট বলা থাকে, এটার মানে অনেক কিছু হইতে পারে। এটার মানে হইতে পারে এইটার ভোল্টেজ 6 ভোল্ট আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে আমরা 6 - 0 করে হচ্ছে 0 ভোল্ট 6 ভোল্ট পেতে পারি বিভব পার্থক্য। এটার মানে এটাও হইতে পারে যে এই পয়েন্টের বিভব 3 ভোল্ট, এই পয়েন্টের বিভব -3 ভোল্ট, তাহলেও আমরা পাবো 3 -3 6 ভোল্ট। এই পয়েন্টের বিভব 5 ভোল্ট হইতে পারে, এই পয়েন্টের বিভব -1 ভোল্ট হইতে পারে, তাহলেও আমরা 6 ভোল্টই পাবো বিভব পার্থক্য। আমরা যদি এই পয়েন্টের বিভব 0 ভোল্ট ধরি, এই পয়েন্টের বিভব যদি -6 ভোল্ট ধরি, তাহলেও আমরা বিভব পার্থক্য 6 ভোল্টই পাবো। তো এই সবগুলা কেসই পসিবল, আরো ইনফিনিট সংখ্যক কেস আছে যেগুলো পসিবল, যেগুলোর জন্য এই বিভব পার্থক্য 6 ভোল্ট এই লাইনটা সত্য হবে। ঠিক আছে, তো আমাদের সার্কিটে যদি একটা ব্যাটারি দেয়া থাকে, ধরা যাক এখানে একটা ব্যাটারি দেয়া আছে, এই ব্যাটারি 5 ভোল্ট বলা আছে, এটার মানে হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ, এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এই দুটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। হইতে পারে এই পয়েন্টটা হচ্ছে -3 ভোল্ট, এই পয়েন্টটা হচ্ছে 2 ভোল্ট, এই পয়েন্টটা হচ্ছে -3 ভোল্ট, এই পয়েন্টটা হচ্ছে -8 ভোল্ট, তাহলে হচ্ছে আমরা বিভব পার্থক্য 5 ভোল্ট পাবো। আমাদের হাইটা হবে বেশি বেশি বিভবের -3 ভোল্ট, আর নেগেটিভ প্রান্তটা হবে কম বিভবের -8 ভোল্ট। এখন হচ্ছে আমরা বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট পাচ্ছি, বিভব পার্থক্য 5 ভোল্ট পাচ্ছি। কিন্তু আমরা বিভব পার্থক্য 5 ভোল্ট রাখা হচ্ছে মেইন আইডিয়া। এখানে আমরা আমাদের সুবিধার্থে এই পয়েন্টটাকে আমরা 0 ভোল্ট ধরে নিতে পারি। এটাকে যদি আমরা 0 ভোল্ট ধরে নেই, বিভব পার্থক্যের কোনো চেঞ্জ হবে না। যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টের বিভবটা নিশ্চিত হয়ে যাবে, এই পয়েন্টের বিভবটা একদম গ্যারেন্টিড হয়ে যাবে যে এই বিন্দুতে +5 ভোল্ট বিভব আছে। কোনো সার্কিটে আমাদের কাছে পয়েন্টের বিভবগুলো আলাদা করে বলা থাকে না, আমাদের কাছে বলা থাকে বিভব পার্থক্যগুলো। তো আমাদের কাছে যদি বিভব পার্থক্য থাকে 5 ভোল্টের, এবং আমি যদি একটা পয়েন্টকে এরকম গ্রাউন্ড ধরে ফেলি, গ্রাউন্ড ধরা মানে হচ্ছে একটা পয়েন্টকে আমি যদি 0 ভোল্ট ধরে ফেলি, তাহলে আমাদের বিভব পার্থক্যগুলোর কোনো চেঞ্জ হবে না, আমাদের শুধু প্রতিটা পয়েন্টের বিভবগুলা নির্দিষ্ট হয়ে যাবে। এই কারণেই আমরা একটা সার্কিটের যে কোনো একটা নোডকে সবসময় গ্রাউন্ড ধরে ফেলতে পারি, তাতে পুরো সার্কিটের বিভব পার্থক্যের কোনো চেঞ্জ হয় না, কিন্তু একটা পয়েন্টের বিভব 0 ভোল্ট ধরে নিলে বাকি সব পয়েন্টগুলা বা বাকি সব নোডগুলার বিভবগুলা নির্দিষ্ট হয়ে যায়। যদি আমরা একটা পয়েন্টকে গ্রাউন্ড না ধরে ফেলি, তাহলে যে কোনো ভ্যালু হইতে পারতো, পার্থক্যগুলো অসীম সংখ্যক ভ্যালুর জন্য পার্থক্য 5 ভোল্ট হইতে পারতো, কিন্তু আমরা একটা পয়েন্ট 0 ধরে নিলে বিভব পার্থক্য অন্য পয়েন্টগুলোর বিভবগুলো নির্দিষ্ট হয়ে যাবে, বিভব পার্থক্যের কোনো চেঞ্জ হবে না, সো সার্কিটের কোনো ভ্যালুরই কোনো চেঞ্জ আসবে না, কিন্তু আমাদের জন্য ক্যালকুলেশন করা সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি আরো কয়েকটা ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা দেখি। ভোল্টেজ ড্রপের কনসেপ্ট হচ্ছে এরকম জিনিস আমরা 9-10-এ করে আসছি। ধরা যাক এমন একটা সার্কিট দেয়া আছে, আর একটু সিম্পল সার্কিট নিয়ে আমরা, ধরা যাক এরকম একটা সার্কিট দেয়া আছে। তো এটা বলা আছে 6 ভোল্ট, তো এই বিন্দুর বিভবটা কত বের করতে হবে। তো এই জিনিসটা করা বেশ সহজ। এই পয়েন্টের ভোল্টেজ আমরা জানি, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, যেহেতু এটা গ্রাউন্ড করা আছে। তো এটা যদি হচ্ছে আমাদের 0 ভোল্ট হয়, এবং আমাদের কাছে বলা আছে যে এটা একটা ব্যাটারি, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত হচ্ছে মাইনাস, বিভব পার্থক্য যদি 6 ভোল্ট হয়, নেগেটিভটা যদি 0 হয়, তাহলে পজিটিভটাকে অবশ্যই 6 ভোল্ট হইতে হবে, যাতে হচ্ছে এই বিভব পার্থক্যটা ঠিকঠাক থাকতে পারে পুরা সিস্টেমটার জন্য। বিভব পার্থক্য 6 ভোল্ট, এক প্রান্ত 0 ভোল্ট, তাহলে অপর প্রান্তকে অবশ্যই 6 ভোল্ট হইতে হবে। এখন আমরা এই ম্যাথটাতে আসি। ধরা যাক এইটা হচ্ছে আগেরটার মতোই আমরা বানাই, এটা হচ্ছে 6 ভোল্ট, এই সাইডে গ্রাউন্ড করা, শুধু এখানে আমরা একটা 2 ওহমের রোধ কানেক্ট করছি। এখন এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ 6 ভোল্ট। তো আমরা আগেরটার মতো এই বিন্দুর ভোল্টেজটাকে 6 ভোল্ট বলে দিতে পারবো না। এটার কারণ হচ্ছে এইখান দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার সময় এই রোডটা কিছু পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলবে, এই রোডটা কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট করে ফেলবে। এই রোডটা যদি কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট করে ফেলে, তাই আমার কাছে টোটাল ছিল 6 ভোল্ট, এই রোডটা পার করার জন্য আমার কিছু পরিমাণ ভোল্টেজ খরচ করতে হয়েছে, তার জন্য আমি এখানে পুরো 6 ভোল্টটা পাবো না, আমি 6 ভোল্টের চেয়ে কিছুটা কম পাবো।
কত কম পাবো আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টের বিভব হচ্ছে ভি ভোল্ট, ভি ভোল্ট। তো এই পয়েন্টের বিভব যদি হয় হচ্ছে ভি ভোল্ট, এবং আমাদের ব্যাটারি যদি কারেন্ট পাঠায় উপরের দিকে, আমরা ধরতেছি কারেন্ট উপরের দিকে যাচ্ছে, আমি যেই দিকে ইচ্ছা কারেন্ট যাচ্ছে ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। কারেন্ট আমি নিচের দিকেও ধরে নিতে পারি, কারেন্ট আমি চাইলে উপরের দিকেও ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। তো এইটা হচ্ছে আমাদের সার্কিটের একটা নোড, এই সার্কিট থেকে একটা কারেন্ট আমি ধরে নিছি উপরের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে ধরো কারেন্ট I1। তো আমরা কেসিএল থেকে কি লিখতে পারি, আমরা কেসিএল থেকে লিখতে পারি I1, একটাই কারেন্ট আছে এবং এই I1 এর ভ্যালু 0 হইতে হবে, কারণ এই নোডে আর কোনো কারেন্ট আসতেছে বা যাইতেছে এমন কিছু বলা নাই আমার কাছে প্রশ্নে। তো আমরা এই I1 এর ভ্যালুটাকে হচ্ছে 0 ধরে নিতে পারি। আচ্ছা, তো I1 এর ভ্যালু আমি কেমনে বের করতে পারবো, আমরা ওহমের সূত্র থেকে জানি V ইজ ইকুয়াল টু IR। তো V ইজ ইকুয়াল টু IR যদি আমরা ইউজ করি এই জায়গাটাতে এসে, তাহলে আমরা লিখতে পারবো I ইজ ইকুয়াল টু হচ্ছে V ডিভাইডেড বাই R। তো আমাদের এই সার্কিটে যদি আমরা দেখি, তাহলে আমাদের উপরের পয়েন্টে এখানে ভোল্টেজ আছে 6 ভোল্ট, নিচের পয়েন্টে আছে 0 ভোল্ট। আমরা ধরে নিছি কারেন্ট ফ্লো উপরের দিকে হইতেছে। কারেন্ট ফ্লো যদি উপরের দিকে হয়, তার মানে কারেন্ট ফ্লো সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তাহলে কারেন্ট ফ্লো যদি এই দিক থেকে এই দিকের দিকে যাইতে থাকে, তার মানে আমার হাই ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টটা, 0 থেকে উপরের দিকে যাচ্ছে, আমার হাই ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, মাইনাস আমার লো ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। এবং আমি যেই দিকে কারেন্ট ফ্লো করতেছি, আমার ব্যাটারিও একই দিকে কারেন্ট ফ্লো করতেছে। ব্যাটারি সবসময় পজিটিভ প্রান্ত থেকে বাইরের দিকে কারেন্ট ফ্লো করে, আমি যেই দিকে কারেন্ট ফ্লো নিছি ব্যাটারির কারেন্ট ফ্লো একই দিকে। তো এই কারণে ব্যাটারির, আচ্ছা আমরা ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা আমরা হচ্ছে 9-10 আগেও দেখে আসছি। আমরা ওই কনসেপ্টটা এখানেও একটু ইউজ করব। আমরা 9-10 এই টাইপের ম্যাথ আগে দেখেছি, যে আমাদের কাছে যদি এরকম একটা সার্কিট থাকে, এরকম ভাবে সাজানো একটা সার্কিট যদি থাকে, এটা হচ্ছে ধরা যাক একটা 6 ভোল্টের ব্যাটারি। তো এই এই সাইডটা হচ্ছে গ্রাউন্ডেড করা আছে, গ্রাউন্ডেড করা মানে এই সাইডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। মাইনাস প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এই ব্যাটারির জন্য বিভব পার্থক্য হবে 6 ভোল্ট। তো প্লাস প্রান্তের ভোল্টেজ তাই আমরা পাবো 6 ভোল্ট, মাইনাস প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট, বিভব পার্থক্য 6 ভোল্ট, তার মানে হাই পয়েন্টের ভোল্টেজ হইতে হবে হচ্ছে 6 ভোল্ট। এই টাইপের ম্যাথ আমরা করেছি। মানে এখানে যদি হচ্ছে আমার কাছে আরেকটা এক্সট্রা এলিমেন্ট থাকে, ধরা যাক একটা রোধ আছে, তাহলে এই সার্কিটটা আমরা কি করে সলভ করতে পারি, আমরা একদম এক্স্যাক্টলি আগের মতোই ডাটা নিব। এটা ধরা যাক 6 ভোল্ট, এটা ধরা যাক একটা 2 ওহমের রোধ আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের বের করতে হবে। এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আসলে কেসিএল ইউজ করা। আচ্ছা, কি এটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা একটা নোট ধরে নিতে পারি, এই পয়েন্টটাতে একটা তারই আসতেছে আর কিছু আসতেছে না। তো আমরা ধরে নিতে পারি এই পয়েন্ট থেকে হচ্ছে একটা কারেন্ট, আমাদের ধরা কারেন্ট, আমি চাইলে উপরের দিকে ধরতে পারতাম, নিচের দিকে ধরতে পারতাম, সবসময় একই আনসার আসতো, তো এটা নিয়ে টেনস হওয়ার কিছু নাই। আমি ধরে নিতেছি এই উপরের দিকে আই একটা কারেন্ট যাইতেছে। তো আগের অঙ্কটায় আমরা ইজিলি বলতে পারতেছিলাম এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, এখানে বিভব পার্থক্য হচ্ছে 6 ভোল্ট, তার মানে এই বিন্দুর বিভবটাও 6 ভোল্ট হবে, এই বিন্দুর বিভবও 6 ভোল্ট হবে। কিন্তু এই বিন্দুর বিভব আর 6 ভোল্ট হবে না, কারণ এই রোধটা, এই যে 6 ভোল্ট ব্যাটারি ভোল্টেজটা ছিল তার একটা পার্ট, এই 2 ওহমের যে রোডটা আমার কাছে আছে, এই 2 ওহমের রোডটা এই 6 ভোল্ট বিভবের একটা পার্ট নষ্ট করে ফেলবে। তো একটা পার্ট নষ্ট করে ফেললে এই পয়েন্টে, কারণ এই রোডটা পার করতে আমাদের ইলেকট্রনের শক্তি লাগবে, সেই শক্তিটা ব্যাটারিকে দিতে হবে, ব্যাটারি দিতে পারতেছে 6 ভোল্ট, তার মাঝখানে কিছু একটা অংশ এই রোডটা নিয়ে চলে যাবে। তো আমাদের কাছে এই লাস্ট পয়েন্টে এসে এইখানে ইলেকট্রনের কাছে পুরা 6 ভোল্ট আর থাকবে না, আমরা ধরে নিই ভি ভোল্ট আছে, মানে এই ভি ভোল্টেজটা বের করা হচ্ছে আমাদের কাজ। আমরা যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারতেছি এই নোডে শুধু একটা কারেন্ট এসে ঢুকতেছে, আই কারেন্ট ঢুকতেছে। আমরা জানি কেসিএল বলে সামেশন অফ আই ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আউট। তো এখান থেকে কোনো কারেন্ট বের হয়ে যাচ্ছে না, আই আউট এর ভ্যালু 0, সামেশন অফ আই ইন এর ভ্যালু হচ্ছে আই নিজে, শুধু আই।
তো এই আই এর ভ্যালু আমরা কেমনে বের করতে পারি? এই আই এর ভ্যালু বের করতে গেলে আমাদের ওহমের সূত্র লাগবে। আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর। তো এখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। তার মানে এই আই এর ভ্যালু হচ্ছে আমরা ভি বাই আর থেকে বের করতে পারি। তো উপরে হচ্ছে আমাদের ভোল্টেজ বসবে, এখানে হচ্ছে ভি বসবে, আর নিচে বসবে আর। কারণ আমাদের ভি আর আর এর ভ্যালু বের করা নিয়ে হচ্ছে অঙ্ক। তো এই জায়গাটাতে যদি আমরা দেখি এই সার্কিটটার ভেতরে, আচ্ছা আমরা কারেন্ট ফ্লো ধরে নিয়েছি উপরের দিকে যাচ্ছে। কারেন্ট ফ্লো যদি উপরের দিকে যায়, আমরা জানি কারেন্ট ফ্লো সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তো আমি উপরের দিকে কারেন্ট ফ্লো ধরে নিয়েছি, এটার মানে হচ্ছে এই জিনিসটা হাই ভোল্টেজ হবে, হাই ভোল্টেজ, আর এই পয়েন্টটা হবে লো ভোল্টেজ। যেহেতু আমি কারেন্ট ফ্লো উপরের দিকে ধরেছি, নিচের দিকে ধরলে অবশ্যই উল্টা জিনিসটা লিখতাম, উত্তরে কি আসতো, সমস্যা হতো না। তো এইটা হচ্ছে আমার হাই ভোল্টেজ, এটা হচ্ছে আমার লো ভোল্টেজ। তো আমার ভোল্টেজ হবে হচ্ছে হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ ভি। লো ভোল্টেজ হচ্ছে আমাদের ভি, হাই ভোল্টেজ হচ্ছে 0। আর এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে যেটা হচ্ছে এই ব্যাটারিটা। এই ব্যাটারিটা হচ্ছে আমি যেই দিকে কারেন্ট ফ্লো ধরছি, এই ব্যাটারি ঠিক ওই দিকেই কারেন্ট পাঠাচ্ছে, কারণ ব্যাটারি সবসময় হাই ভোল্টেজ থেকে বাইরের দিকে কারেন্ট পাঠায়। ব্যাটারির যে লম্বা টানটা আছে এটা থেকে বাইরের দিকে কারেন্ট ফ্লো পাঠায়। তার মানে ব্যাটারি কারেন্ট ফ্লো এই দিকে আছে এবং আমার ধরা কারেন্ট ফ্লো এই দিকেই আছে, মানে দুইটা কারেন্ট ফ্লো একই দিকে। একই দিকে যদি হয় তাহলে ব্যাটারি ভোল্টেজ প্লাস হিসেবে আসবে, যদি বিপরীত দিকে হইতো তাহলে ব্যাটারি ভোল্টেজ মাইনাস হিসেবে আসতো। ডিভাইডেড বাই রোধ, এখানে একটা রোধই আছে, 2 ওহমের একটা রোধ, 2 দিয়ে ভাগ করব, ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে হচ্ছে আমরা ভি এর একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এবং এই সার্কিটটা যেহেতু ফুল সার্কিট কমপ্লিট হয় নাই, সার্কিট কমপ্লিট না হওয়ার কারণে আসলে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আই এর ভ্যালু 0, আই এর ভ্যালু 0 হওয়ার কারণে আমরা জানি রোধের মধ্যে যে কারেন্ট লস হয় ওটা ভি ইজ ইকুয়াল টু আই আর। যেহেতু আই এর ভ্যালু 0, তো রোধের মধ্যে আসলে কোনো ভোল্টেজ লস নাই। রোধের ভিতরে ভোল্টেজ লস ভি ইজ ইকুয়াল টু হয় হচ্ছে আই আর। যেহেতু আমাদের এই সার্কিটটা কমপ্লিটই হয় নাই, তো আই এর ভ্যালু 0। আই এর ভ্যালু যেহেতু 0, তাহলে এই ভোল্টেজ লসটাও 0। ভোল্টেজ লস 0 মানে এই পয়েন্টে যদি 6 ভোল্ট দেই, কিছুটা লস হয়ে এখানে ভি পাওয়ার কথা, যেহেতু লসটা হইতেছে না তাই আমি এখানে পুরা 6 ভোল্টই পাবো। এবং এই ইকুয়েশন থেকেও আমরা দেখতে পারতেছি আমরা 6 ভোল্ট পুরাটাই পাচ্ছি। তো এই ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা আমাদের একটু কাজে লাগবে আমরা যখন কেসিএল দিয়ে একটা সার্কিট সলভ করব। আমরা দুইটা কাজ করব, আমরা হচ্ছে নর্মাল একটা সার্কিট সলভ করব কেসিএল দিয়ে, তারপর আমরা বইয়ের উদাহরণের একটা অঙ্ক নিব যেটা হচ্ছে কিরশফ দিয়ে সলভ করা, ওটাকে পুরাটা আমরা হচ্ছে কেসিএল দিয়ে সলভ করার চেষ্টা করব। আগে হচ্ছে আমরা জেনারেল একটা উদাহরণ দেখব কেসিএল দিয়ে কি করে অঙ্ক সলভ করতে হয়। আচ্ছা, তো আমরা কেসিএল এর একটা জেনারেল ম্যাথ যদি নিই, একদম জেনারেল একটা এক্সাম্পল যদি নিই, ধরা যাক হচ্ছে আমাদের কাছে এখানে একটা রোধ আছে, আমাদের একাধিক ব্যাটারি সার্কিট না হলে ওটা আমরা নর্মালিও সলভ করতে পারি। তো আমরা এখানে হচ্ছে একটা একাধিক ব্যাটারি সার্কিট নেওয়ার চেষ্টা করব। আমরা টোটাল 3টা ব্যাটারি নিতে পারি। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটার ভিতরে আমরা ধরা যাক এটাকে আমরা 6 ভোল্ট নিচ্ছি, এটাকে 3 ভোল্টের ব্যাটারি নিচ্ছি, এটা 2 ভোল্ট, 4 ওহম, 6 ওহম, 10 ওহম, ধরা যাক 11 ওহম, আর 12 ওহম। আচ্ছা, তো আমাদের যদি নোডের পার্টটা মনে থাকে, মনে না থাকলে আরেকবার দেখে আসতে পারো। আমাদের নোডের পার্টের ভিতরে আমরা দেখছিলাম যে এরকম একটা সার্কিটের 2টা নোড আছে, এটা একটা নোড আর এইটা একটা নোড। তো কেসিএল দিয়ে একটা সার্কিট সলভ করার 2টা রুল আছে। প্রথম রুল হচ্ছে আমাদের কাছে যে নোডগুলো আছে তাদের মাঝখানে একটা নোডকে আমরা হচ্ছে 0 ভোল্ট ধরে নিতে পারি, আরেক আর বাকি সব নোডগুলোর ভোল্টেজ তখন হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। আমাদের একটা নোডকে গ্রাউন্ড ধরলে কি কি হয় সেটা আমরা আগে এক্সপ্লেন করে আসছি, ওই জিনিসটা আমরা যদি আরেকবার দেখে নিই তাহলে মনে পড়বে তোমাদের যে আমরা পুরো সার্কিটের একটা নোডকে গ্রাউন্ড ধরে ফেলতে পারি, তাহলে বাকি সবগুলা পয়েন্টের বা নোডের ভোল্টেজগুলো কনস্ট্যান্ট হয়ে যায়। তো আমরা হচ্ছে এই সার্কিটের
এই পয়েন্টটাকে গ্রাউন্ড ধরে ফেলতে পারি। এই সার্কিটের এই পয়েন্টটাকে যদি হচ্ছে আমরা গ্রাউন্ডের ধরি, তাহলে এই নোডের ভোল্টেজ হয়ে যাবে 0 ভোল্ট, আর আমাদের উপরের নোডের ভোল্টেজকে আমরা তখন ধরে নিতে পারবো ভি। আচ্ছা, তো আমাদের নিচের নোডের ভোল্টেজ হয়ে যাবে 0 ভোল্ট, এবং আমরা উপরের নোডের ভোল্টেজকে ধরে নিতে পারবো ভি। আচ্ছা, তো এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, দুইটা কাজ আছে কেসিএল এ। আমাদের কাছে যতগুলো নোড আছে সবগুলো নোডের মধ্যে একটা নোডকে 0 ভোল্ট ধরে নিতে পারবো, আর বাকি সবগুলো নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তো আমাদের কাছে এই যে দুইটা নোড ছিল, এই উপরে একটা নোড ছিল আর নিচে আর একটা নোড ছিল, দুটা নোডের মাঝখানে আমরা হচ্ছে নিচের নোডটাকে 0 ভোল্ট ধরে নিছি, তাহলে উপরের নোডে হচ্ছে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তো এখানে তো কোনো কারেন্ট টারেন্ট নাই, কেসিএল আমরা জানি সামেশন অফ আই ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আউট হয়, এখানে কোনো কারেন্ট ফ্লো নাই। আমি যেটা করব, আমি কারেন্ট ফ্লো ধরে নিব, আমি যেই দিকে ইচ্ছা ধরে নিতে পারি, সবসময় আনসার ঠিকই আসবে। তো আমরা ধরে নিতেছি এটা I1 এইদিকে, I2 এইদিকে, আর I3 এইদিকে। আমি সবসময় কেসিএল দিয়ে অঙ্ক সলভ করার সময় সবসময় কারেন্টগুলো আমি আউট গোয়িং ধরি, আমার কাছে সুবিধার মনে হয়। তাহলে আমরা জানি সামেশন অফ আই ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আউট। তো এইখানে যেহেতু সবগুলা কারেন্টই বাইরে যাচ্ছে এবং কোনো কারেন্ট এই নোডের ভিতরে আসতেছে না, তো আমরা লিখতে পারি সামেশন অফ আই ইন এর ভ্যালু হচ্ছে আসলে 0, আর সামেশন অফ আই আউট এর ভ্যালু হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। আচ্ছা, তো এখন আমাদের এই I1, I2 আর I3 এর ভ্যালুগুলো নির্ণয় করতে হবে, এবং আমরা কি করে নির্ণয় করব? I ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই লটা ইউজ করে হচ্ছে আমরা বের করব। এখন আসা যাক আমাদের I1 এ। I1 হচ্ছে এই কারেন্টটা, এই যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এখান দিয়ে গেছে, গিয়ে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত আসছে, এই কারেন্টটাকে হচ্ছে আমরা I1 বলতেছি। আচ্ছা, এখন এই I1 কারেন্টটাতে আমরা যদি দেখি, আমরা কারেন্ট ফ্লো এই দিক বরাবর ধরে নিছি, এই দিক বরাবর কারেন্ট ফ্লো ধরে নিছি। এদিক বরাবর যদি কারেন্ট ফ্লো ধরে নেওয়া হয়, তাহলে আমরা লিখতে পারি কারেন্ট ফ্লো সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। কারেন্ট ফ্লো যদি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তাহলে এখানে আমাদের হাই ভোল্টেজ হচ্ছে ভি, কারণ হাই ভোল্ট কারেন্ট ফ্লো আমি ধরে নিচ্ছি এই দিক বরাবর হয়েছে, তো আমার হাই ভোল্টেজ হবে হচ্ছে ভি, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। তো আমরা এই I1 এর জন্য লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাই ভোল্টেজ যেটা আছে ভি মাইনাস আমাদের লো ভোল্টেজ, যেটা লো ভোল্টেজ হচ্ছে অপর পয়েন্টের যে ভোল্টেজটা, আমাদের লো ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, ভি মাইনাস 0 মাইনাস হচ্ছে আমাদের কাছে আর কোনো ব্যাটারি ট্যাটারি আছে নাকি, এখানে একটা ব্যাটারি আছে 6 ভোল্টের, এবং 6 ভোল্টের ব্যাটারিটা কারেন্ট ফ্লো কোন দিকে করতেছে? অবশ্যই বড় যে টানটা আছে ওটা থেকে বাইরের দিকে, হাই ভোল্ট ব্যাটারির হাই ভোল্টেজ থেকে বাইরের দিকে হচ্ছে ব্যাটারি কারেন্ট ফ্লো। মানে আমি যেই দিকে কারেন্ট ফ্লো ধরছি, ব্যাটারির কারেন্ট ফ্লো তার উল্টা দিকে, তার মানে ব্যাটারি কারেন্ট ভোল্টেজ এখানে নেগেটিভ হিসেবে বসবে, মানে -6 ডিভাইডেড বাই এখানে রোধ, এখানে রোধ আছে দুইটা, একটা হচ্ছে 11 ওহমের আর একটা হচ্ছে 12 ওহমের, তার মানে আমি এখানে রোধ পাবো হচ্ছে 11 প্লাস 12 23 ওহমের একটা রোধ পাবো। এটা হচ্ছে I1 এর জন্য। আবার যদি হচ্ছে আমরা I2 এর তারটা আঁকি, ধরা যাক হচ্ছে আমরা I2 এর তারটা আঁকতেছি। আচ্ছা, আচ্ছা, I2 এর কানেকশনটা যদি আমরা আলাদা করে আঁকি, এখানে হচ্ছে একটা নোড ছিল, এখান থেকে হচ্ছে একটা রোধ আসছে, তারপর হচ্ছে আমাদের এখানে একটা ব্যাটারি আসছে, এবং 0 ভোল্টের নোডটা আমরা পেয়ে গেছি। এখানে ছিল হচ্ছে ভি, এই রোধের ভ্যালু ছিল হচ্ছে 10 ওহম, আর এটা ছিল হচ্ছে 2 ভোল্ট। তো আমরা কারেন্ট ফ্লো ধরে নিয়েছি হচ্ছে I2 কারেন্ট ফ্লো এই বরাবর নিচে আসতেছে, I2 যদি এই বরাবর নিচে আসে, এটার মানে হচ্ছে I2 হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাচ্ছে। তো I2 এর হাই ভোল্টেজ হচ্ছে ভি, আর লো ভোল্টেজ হচ্ছে 0, তো ভি মাইনাস 0 মাইনাস, কারণ আমরা কারেন্ট ফ্লো এইদিকে ধরেছি এবং আমাদের ব্যাটারির বড় টানটা হচ্ছে এইখানে, বড় টান থেকে বাইরের দিকে ব্যাটারি কারেন্ট ফ্লো সবসময়, তো আমার কারেন্ট ফ্লো যেই দিকে, ব্যাটারি কারেন্ট ফ্লো তার উল্টা দিকে, তো এই কারণে ব্যাটারি মাইনাস হবে -2 ডিভাইডেড বাই রোধ যেটা ছিল 10। তারপর আবার I3 এর পার্ট যদি আমরা দেখি, I3 এর কারেন্ট ফ্লোটা হচ্ছে I3 এর কারেন্ট ফ্লোটা হচ্ছে এই দিকে,
এইখান থেকে এই বরাবর এসে এই পর্যন্ত। তো i3-র জন্য যদি হচ্ছে আমরা আঁকি সার্কিটটা আরেকবার করে, i3-র জন্য হচ্ছে আমি এই পয়েন্ট থেকে শুরু করছি, তারপর এখানে একটা রোধ পেয়েছি যেটা হচ্ছে 4 ওহমের একটা রোধ, সেখান থেকে হচ্ছে আমি একটা ব্যাটারি পেয়েছি, ব্যাটারির পরে হচ্ছে আরেকটা 6 ওহমের রোধ, এবং আমি 0 ভোল্টের পয়েন্টে ফেরত এসেছি। এবং এখানে হচ্ছে আমি কারেন্ট ফ্লো এই বরাবর ধরতেছি, এদিক বরাবর হয়েছে কারেন্ট ফ্লো, এটা হচ্ছে ভি পয়েন্ট। আমি যেদিকে কারেন্ট ফ্লো ধরেছি এই বরাবর কারেন্ট ফ্লো ধরা হয়েছে, এই বরাবর কারেন্ট ফ্লো ধরা মানে হচ্ছে আমার হাই ভোল্টেজ হচ্ছে ভি, কারণ কারেন্ট ফ্লো হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তো আমার হাই ভোল্টেজ হচ্ছে ভি, লো ভোল্টেজ হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি i3 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস 0, এবং আমাদের কাছে এই ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার ব্যাটারির যে বড় যে টানটা আছে ওইটা থেকে বাইরের দিকে সবসময় কারেন্ট ফ্লো হয়। তার মানে এই ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো হবে এই দিক বরাবর, এই ব্যাটারি কারেন্ট ফ্লো এই দিকে, কিন্তু আমার ধরা কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে। তার মানে দুইটা কারেন্ট ফ্লো উল্টা দিকে, মিনস আবার আমাদের ব্যাটারি ভোল্টেজ, যেটা 3 ভোল্টের একটা ব্যাটারি ছিল, এই ভোল্টেজটা আবার নেগেটিভ হবে। তো -3 ডিভাইডেড বাই আমাদের রোধ, আমাদের এখানে হচ্ছে দুইটা রোধ ছিল, একটা হচ্ছে 4 ওহমের রোধ আর একটা 6 ওহমের রোধ, মানে 10। সো এইটা হচ্ছে আমাদের i3 এর ভ্যালু। তো আমরা i1 পেয়েছি, i2 পেয়েছি, i3 ও পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা একদম শুরুতে আমাদের কাছে যে ইকুয়েশনটা ছিল i1 প্লাস i2 প্লাস i3 ইজ ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটায় যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে হচ্ছে আমরা এরকম কিছু পাবো, v মাইনাস 0 মাইনাস 6 ডিভাইডেড বাই 23, এটা হচ্ছে আমাদের i1 এর ভ্যালু, প্লাস হচ্ছে আমাদের v মাইনাস 0 মাইনাস 2 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে আমাদের i2 এর ভ্যালু, প্লাস হচ্ছে আমাদের i3 হচ্ছে v মাইনাস 0 মাইনাস 3 বাই 10, এটা হচ্ছে আমাদের i3 এর ভ্যালু, এই তিনটার সমষ্টি হচ্ছে 0। তো আমরা আরেকটু নিচে আসলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে v minus 6 by 23 plus v minus 2 by 10 plus v minus 3 by 10, এই জিনিসগুলোর ভ্যালু হচ্ছে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি v into 1 by 23 plus 1 by 10 plus 1 by 10 is equals to 6 by 23 plus 2 by 10 plus 3 by 10। এখান থেকে আমরা একটা v এর ভ্যালু নিয়ে আসতে পারি, v এর যদি একটা ভ্যালু আমরা আনতে পারি, সেই v এর ভ্যালু এইখানে বসাইলে আমরা হচ্ছে i1 পেয়ে যাব। আমরা v এর ভ্যালু যদি এটাই বসাই তাহলে i2 পেয়ে যাব, আর যদি v এর ভ্যালু এখানে বসাই তাহলে i3 পেয়ে যাব। i1 i2 i3 পাওয়া মানে হচ্ছে আমার সার্কিটের প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে আমি হচ্ছে কারেন্ট ফ্লো, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো পেয়ে গেছি, এবং প্রত্যেকটা রোধে কারেন্ট ফ্লো পাওয়া মানে সার্কিটের সব ভ্যালুই আমি জানি। আচ্ছা, শুরুতে অবশ্যই এই প্রসেসটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই প্রসেসটার সুবিধা হচ্ছে আমার কাছে একটা ইকুয়েশনই সলভ করতে হয়েছে। আমরা যদি লুপ ধরতাম, যদি কেউ লুপ অ্যানালাইসিস আগে করে থাকো, তাহলে লুপ ধরলে এখানে দুইটা লুপ ধরতে হইতো, আমাদের কাছে দুইটা ভেরিয়েবল সলভ করতে হইতো। এই জায়গাটাতে আমাদের শুধু একটা ভেরিয়েবল সলভ করতে হইতেছে, শুধু ভি এর ভ্যালুটা বের করতে হইতেছে, যেটা অনেকটা সহজ। এবং আমরা একটু যদি অভ্যস্ত হয়ে যাই ইকুয়েশন লিখতে লিখতে, তাহলে এই মেথডটা আসলে মেশের চেয়ে আমাদের, বা লুপ অ্যানালাইসিস চেয়ে আমাদের কাছে সোজাই লাগবে। আমরা এখন বইয়ের একটা ম্যাথ নিব, এবং বইয়ের ম্যাথটা হচ্ছে এইটা দিয়ে সলভ করার চেষ্টা করব। যত বেশি আমরা সলভ করব তত কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আমির হোসেনের বইয়ের 229 নাম্বার পেজ, আমার বইয়ের 229 নাম্বার পেজের একটা প্রবলেম দেখবো। এই প্রবলেমটা আমিরের বইয়ে হচ্ছে আমাদের লুপ অ্যানালাইসিস দিয়ে সলভ করা আছে। আমরা পুরো প্রবলেমটা হচ্ছে আহ, আমাদের নোডাল অ্যানালাইসিস দিয়ে বা কেসিএল দিয়ে সলভ করার চেষ্টা করব। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটা যেটা দেয়া আছে, এই সার্কিটটার ভিতরে দুইটা নোড আছে। একটা নোড হচ্ছে এইটা, আর একটা নোড হচ্ছে একটা এ পয়েন্টে, আর একটা হচ্ছে সি পয়েন্টে। এই জায়গাতে একটা নোড আছে এবং এই জায়গাতে একটা নোড আছে। আমাদের কাছে যে জিনিস ব্যাটারিগুলোর ভোল্টেজগুলোর ভ্যালু দেওয়া আছে এবং রোধগুলোর ভ্যালু দেওয়া আছে। আমরা সার্কিটটা রিড্র করার চেষ্টা করব।
তারপর হচ্ছে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো পুরোটা হচ্ছে কেসিএল দিয়ে। আচ্ছা, তো আমাদের সার্কিটটাতে আমরা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আছে কিছু, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ওগুলাকে হচ্ছে আমরা আলাদা করে একটা রোধের মতো করে রাখবো। যে কোনো সার্কিট সলভ করার ক্ষেত্রেই অভ্যন্তরীণ রোধগুলোকে আলাদা করে এঁকে নিলে আমাদের জন্য সুবিধা হয় সলভ করা। আচ্ছা, আহ, এখানে এই রোধটা হচ্ছে 0.5 ওহম, এটা হচ্ছে 3 ওহমস এর রোধ, এটা 1.5 ওহমের রোধ আছে। আহ, এটা হচ্ছে একটা 4 ভোল্টের ব্যাটারি, এবং আমাদের কাছে এখানে একটা 3 ভোল্টের ব্যাটারি আছে। এটা 1 ওহমের একটা রোধ, এটা 2 ভোল্টের একটা ব্যাটারি, আর এটা হচ্ছে একটা 2 ওহমের রোধ। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কাছে আমরা আগেই দেখতেছিলাম আমাদের কাছে হচ্ছে দুইটা নোড আছে। একটা হচ্ছে এই নোডটা, একটা হচ্ছে এই নোডটা। আমরা যে কোনো একটা নোডকে হচ্ছে গ্রাউন্ড ধরে ফেলতে পারি, এবং বাকি যে নোডটা আছে ওটার মধ্যে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো ধরা যাক আমরা হচ্ছে এই নোডটাকে গ্রাউন্ডেড ধরে ফেললাম, তাহলে এইটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট হবে। আমরা হচ্ছে তিনটা কারেন্ট ফ্লো ধরবো। আমাদের প্রশ্নের ভিতরে কারেন্ট ফ্লো গুলার দিক বলা আছে, তো আমরা প্রশ্নের মতো করে ধরতে পারি বা আমাদের মতো করে ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি আমাদের মতো করে ধরি তাহলে এই দিকে I1 আছে, এই দিকে হচ্ছে I2 আছে। আমাদের নর্মাল কনভেনশন যেটা, আমরা সবসময় নোড থেকে বাইরের দিকে ধরবো, এখানে I3 আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের যে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা ভোল্টেজ হচ্ছে আমরা ভি ধরে নিলে আমরা লিখতে পারি সামেশন অফ আই ইন, সামেশন অফ আই আউট ইজ ইকুয়াল টু আই ইন, এবং আই ইনে আমরা কোনো কারেন্ট ধরিনি, তো সামেশন অফ আই আউট ইজ ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3, এই তিনটার যোগফল হচ্ছে 0 হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা I1 I2 আর I3 এর ভ্যালুগুলো আলাদা আলাদা করে বের করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের যে I1 আছে, I1 ফ্লো, I1 ফ্লো হচ্ছে আমাদের এই ফ্লোটা, এই দিক দিয়ে যে কারেন্ট ফ্লোটা হয়ে গেছে। আচ্ছা, I1 ফ্লো এর জন্য আমরা দেখতে পারতেছি যে কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তো আমাদের এখানে হাই ভোল্টেজ হচ্ছে ভি। তো I1 এর জন্য আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু ভি বাই আর, উপরে ভোল্টেজ গুলো বসবে, উপরে হাই ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস লো ভোল্টেজ হচ্ছে 0। এবং আমরা যেই দিকে কারেন্ট ফ্লো করতেছি, আমাদের ব্যাটারি যেটা আছে 2 ভোল্টের, সেই ব্যাটারিও একই দিকে, আমরা যেদিকে কারেন্ট ফ্লো করতেছি ব্যাটারিটাও হচ্ছে একই দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে। তো যেহেতু দিক সেম, তো দুইটা হচ্ছে যোগ হবে, ডিভাইডেড বাই হচ্ছে টোটাল রোধ। টোটাল রোধ এখানে হচ্ছে 1 প্লাস 2, যেটা হচ্ছে আমাদেরকে দিবে ভি প্লাস 2 ডিভাইডেড বাই 3। I1 এর ভ্যালু, I2 এর ভ্যালু যদি আমরা বের করি, I2 হচ্ছে এই কারেন্টটা, এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। আচ্ছা, I2 এর জন্য আমরা কারেন্ট ফ্লো যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে কারেন্ট ফ্লো সময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তার মানে আমাদের ভি হচ্ছে হাই ভোল্টেজ আর 0 হচ্ছে লো ভোল্টেজ, তো আমরা লিখতে পারি ভি মাইনাস 0। এবং আমাদের কারেন্ট ফ্লো যেই দিকে যাচ্ছে ব্যাটারিটাও ওই দিকেই কারেন্ট পাঠাচ্ছে, তো দিক সেম হওয়ার কারণে এটাও প্লাস হবে, প্লাস 1.5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স। এই তারের মধ্যে শুধু একটাই রোধ আছে, যেটা হচ্ছে 1.5 ওহমের একটা রোধ। সরি, এটা হচ্ছে 1.5 না, ব্যাটারি ভোল্টেজ এখানে বসবে, ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, এই 3 ভোল্টটা উপরে বসবে। তাহলে আমরা পাবো হচ্ছে ভি প্লাস 3 ডিভাইডেড বাই 1.5। ফাইনালি আমাদের I3 এর ভ্যালু যদি আমরা বের করি, I3 এর জন্য হচ্ছে আমাদের I3 এর ফ্লোটা হচ্ছে এইদিকে, I3 এর ফ্লো হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই বরাবর এখানে যাবে। তো I3 এর ফ্লো যদি কারেন্ট ভ্যালু যদি আমরা বের করতে চাই, I3 এর ইকুয়েশনটা হবে আমাদের কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় আগের মতোই, তার মানে হচ্ছে আমাদের হাই ভোল্টেজ হচ্ছে ভি আর লো ভোল্টেজ হচ্ছে 0, তো ভি মাইনাস 0। এবং আমাদের যেই দিকে আমাদের কারেন্ট ফ্লো আমরা ধরে নিয়েছি নিচের দিকে,
সেই দিকে আমাদের ব্যাটারি কারেন্ট ফ্লো পাঠাচ্ছে। ব্যাটারি কারেন্ট ফ্লো সবসময় হাই ভোল্টেজ বা বড় যে দাগটা আছে ওইটার থেকে বাইরের দিকে হয়, বড় দাগটা থেকে বাইরের দিকে। তো একই দিকে আছে, তার মানে এটাও যোগ হবে +4 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল রোধ। এটার মধ্যে টোটাল রোধ আছে 0.5 আর 3, তার মানে 3.5 ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি +4 ডিভাইডেড বাই 3.5। তো এখান থেকে হচ্ছে i1 i2 i3 এর ভ্যালু নিয়ে যদি হচ্ছে আমরা সব এই ইকুয়েশনটাতে বসাই, এই তিনটা ভ্যালু নিয়ে যদি আমরা ইকুয়েশনটাতে বসাই, তাহলে আমরা লিখতে পারবো v+2/3 প্লাস v+3/1.5 প্লাস v+4 ডিভাইডেড বাই 3.5। এইটার ভ্যালু আসবে হচ্ছে 0। তো এখান থেকে আমরা v এর ভ্যালু নিয়ে আসতে পারি। v এর ভ্যালু আমার ক্যালকুলেশনে আসবে হচ্ছে -80/27। v এর ভ্যালু এটা আসলে আমরা i1 এর ভ্যালু লিখতে পারবো হচ্ছে i1 ইজ ইকুয়াল টু, যেটা বের করে আসছে i1 এর ভ্যালু এইটা, i1 ইজ ইকুয়াল টু v+2 ডিভাইডেড বাই 3, মানে i1 এর ভ্যালু হবে হচ্ছে -80/27 +2 ডিভাইডেড বাই 3, এবং এটার ভ্যালু আসে হচ্ছে আমাদের -0.321। আমাদের বইয়ের সলিউশন যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে -0.36 আসছে, কিন্তু এটার সমস্যা হচ্ছে ওটা হচ্ছে 230 নাম্বার পেজে ওরা একটা ইকুয়েশন লেখার সময় প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে মাইনাস দিয়ে দিয়েছে। এটার জন্য হচ্ছে ওদের ভ্যালু একটু ডিফারেন্ট আসছে, ওদের ক্যালকুলেশনের সমস্যা ছিল। এমনিতে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে, ওদের প্লাসটা যদি যে প্লাসটাকে ওরা মাইনাসে হঠাৎ কনভার্ট করে ফেলছে ওটা যদি ঠিকঠাক করে লিখতো তাহলে আমাদেরটার সাথে আনসার একই আসতো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের i1 এর ভ্যালু। সিমিলারলি হচ্ছে যদি তুমি v এর ভ্যালুগুলো বসাও তাহলে i2 এরও ভ্যালু পাওয়া যাবে। i2 এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 0.0246, আর i3 এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 0.296। আচ্ছা, এখন দেখার বিষয় হচ্ছে আমি i1 i2 i3, আমি i1 ধরেছিলাম এইদিকে, i2 ধরেছিলাম এইদিকে, i3 ধরেছিলাম এইদিকে। আমাদের প্রশ্নের ভিতরে শুধু i3 এর দিকটা হচ্ছে উল্টা দিকে দেয়া আছে। এই যে আমাদের i3 এর যে দিকটা আছে, প্রশ্নের ভিতরে i3 এর দিকটা হচ্ছে উল্টা দিকে দেয়া আছে। আমি যখন সলিউশনটা লিখবো আমার i1 এর যে ভ্যালু আসছে তাই লিখবো, আমি i2 এর যা ভ্যালু আসছে তাই লিখবো। শুধু i3 এর ভ্যালুটা যেহেতু প্রশ্নে উল্টা দিকে দেয়া আছে, আমি ধরেছি উল্টা দিকে, তো এটার ভ্যালু আমার যা আসছে ওটার নেগেটিভ লিখবো। তো আমার যদি প্লাস আসে আমি মাইনাস লিখবো, আমার যদি মাইনাস আসে আমি প্লাস লিখবো। তো আমার i3 এর ভ্যালু হচ্ছে পজিটিভ আসছে এখানে, আমার i3 এর ভ্যালু এখানে হচ্ছে পজিটিভ আসছে, তার মানে আমার উত্তরে i3 এর ভ্যালু হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে আসবে। এটার এই ভ্যালুটাকেই হচ্ছে আমি নেগেটিভ দিয়ে বসিয়ে নেব। আচ্ছা, আমরা যদি নোডাল অ্যানালাইসিস দিয়ে আরো কয়েকটা প্রবলেম দেখি, নোডাল অ্যানালাইসিস দিয়ে অনেক প্রবলেমই আমাদের একদম ইকুয়েশন ছাড়াই সলভ করে ফেলা যায় অনেক সময়, যেটা হচ্ছে আমাদের লুপ অ্যানালাইসিস করলে হয়তো বা ইকুয়েশন লেখা লাগতো দুইটা। নোডাল দিয়ে অনেক প্রবলেম হচ্ছে এমনিতেই সলভ করে ফেলা যায় কোনো ইকুয়েশন না লেখে, যেমন এরকম একটা প্রবলেম নিতে পারে। আমরা ধরি এখানে 6 ওহম, 7 ওহম, 8 ওহম, 9 ওহমের ব্যাটারি আছে। এটা হচ্ছে একটা রোধ আছে, আর এটা একটা 10 ভোল্টের ব্যাটারি। এই ম্যাথটার মধ্যে আমাদের কাছে দুইটা নোড আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। আমরা একটা নোডকে গ্রাউন্ডেড ধরে ফেলতে পারি, তো আমরা ধরতে পারি এই নোডটা হচ্ছে 0 ভোল্টের একটা নোড। তো এইখানে যদি আমরা দেখি এই তারটার মাঝখানে আর কোনো রোধ নাই, তো এই পয়েন্ট যদি 0 ভোল্ট হয়, এই দুই পয়েন্টের মাঝখানে বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্টের, তার মানে এই পয়েন্টটাকে 10 ভোল্ট হইতে হবে। তার মানে হচ্ছে আমরা এইখান থেকেই বলতে পারি যে এই নোডে যেহেতু এই তারটার মধ্যে আর কোনো রোধ নাই, যে রোধটা হচ্ছে ভোল্টেজ লস করাবে, এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 হয় আর টোটাল ভোল্টেজ ডিফারেন্স যদি 10 হয় এই দুই নোডের মাঝখানে, তাহলে এই পয়েন্টে 10 ভোল্ট আছে। তো এই পয়েন্টের ভোল্টেজ যদি আমি আগেই জানি 10 ভোল্ট, তাহলে এই তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটাও আমি বলতে পারবো। আমি যদি ধরে নেই এই তারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে,
যেমন আমি ধরে নিচ্ছি 10 ভোল্ট হচ্ছে বড় ভোল্টেজটা, তো 10 - 0, এবং এই তারে আর কোনো ব্যাটারি নাই, তো আর কিছু দেখতে হবে না, ডিভাইডেড বাই হচ্ছে রোধ, রোধ হচ্ছে 9 + 8, এটা হচ্ছে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো। আমরা যদি এখন আবার এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বের করার চেষ্টা করি, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বের করতে হলে আমাদের আবার আমরা হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো যায়, তো আমরা যেভাবে ধরে নিয়েছি ওই অনুযায়ী আমাদের হাই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টটা, তো 10 - 0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল রোধ যেটা 6 + 7। আচ্ছা, আর মাঝখানের যে তারটা আছে এই তারটা একটু আলাদা করে যদি আমি আঁকি, এই তারটা একটু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে এরকম একটা তার আছে, এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি হচ্ছে 0 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি 10 ভোল্ট, আর এই পয়েন্টের ভোল্টেজও আমি জানি 10 ভোল্ট। তো এই তারে যদি আমি কারেন্ট ফ্লো বের করতে চাই, আমি ধরলাম কারেন্ট ফ্লো এই দিকে আছে, তো আমার হাই ভোল্টেজ হচ্ছে 10, লো ভোল্টেজ 0, 10 - 0, কিন্তু ডিভাইডেড বাই করার সময় আমাদের কাছে রোধ দেয়া নাই, এই তারে কোনো রোধ নাই, তো আমরা কোনো রোধ দিয়ে এটাকে ভাগ করতে পারতেছি না, সো এটাকে হচ্ছে নোডাল দিয়ে করা যাবে না, মানে আমাদের V/R দিয়ে হচ্ছে এটার কারেন্ট ফ্লোটা বের করা যাবে না, এটা কারেন্ট ফ্লোটা KCL দিয়ে বের করতে হবে। আমরা হচ্ছে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো জানি, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো জানি, এই যে এই যে এতটুক পার্ট যদি আমি আবার আঁকি, তাহলে এখানে হচ্ছে আমাদের এইরকম 3টা তার ছিল, আমরা এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো জানি, যেটা হচ্ছে এইটা 10/9 + 8, আমরা হচ্ছে এই তারের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো জানি, যেটা হচ্ছে এইটা 10/6 + 7, তাহলে আমরা এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বের করতে পারবো। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, আর I2 হয়, এটা যদি I3 হয়, আমরা লিখতে পারি I1 + I2 + I3 = 0। আমরা হচ্ছে I1 এর ভ্যালু জানি, I2 এর ভ্যালু জানি, I3 এর ভ্যালু হচ্ছে এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, সিমিলারলি আরেকটা প্রবলেম আমরা দেখতে পারি এরকমই, আমাদের কাছে এরকম একটা সার্কিট দেয়া আছে, আচ্ছা এটার মধ্যে হচ্ছে আমরা লুপ দিয়ে যদি এটাকে সলভ করতাম আমাদের 3টা লুপ লাগতো, তো এটাকে নোডাল অ্যানালাইসিস দিয়ে সলভ করতে আমাদের আসলে কোনো ইকুয়েশনই লাগবে না। 5 ওহম, 6 ওহম, যাকে এটা হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি, 6 ওহম, 2 ওহম, 1 ওহম, তো এটা থেকে যদি আমরা প্রতিটা তারে কারেন্ট বের করতে চাই, এই চিত্রটা দেখলে আমাদের বুঝতে পারা উচিত যে এখানে টোটাল 4টা নোড আছে, এইটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এইটা একটা নোড, 4টার মধ্যে যে কোনো একটা নোডকে আমরা গ্রাউন্ডেড ধরে ফেলতে পারি, তো আমরা ধরা যাক এই নোডটাকে গ্রাউন্ডেড ধরেছি 0 ভোল্ট। এখন এখানে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে এই পয়েন্ট, এই নোড থেকে এই নোড পর্যন্ত এতটুক জায়গার ভিতরে আমাদের এখানে কোনো রোধ নাই, কোনো রোধ না থাকলে এখানে কোনো ভোল্টেজ লসও নাই, তার মানে এই পয়েন্টে যদি 0 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টেও 0 ভোল্টই হবে, কারণ মাঝখানে আর কোনো রোধ নাই। তো এই জিনিসটা আমাদের মনে হইতে পারে এর আগের অঙ্কগুলোতে কেন আমরা করিনি, আগের অঙ্কগুলো যদি আমরা আবার একটু পিছিয়ে গিয়ে দেখে আসি, তাহলে আগের অঙ্কগুলোর কোনোটাতেই এরকম ছিল না যে মাঝখানে কোনো রোধ নাই, সব অঙ্কগুলোতেই মাঝখানে কোনো না কোনো রোধ ছিল, যখন মাঝখানে রোধ থাকবে না তখন এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম হয়ে যাবে। কেন সেম হয়ে যাবে? কারণ মাঝখানে কোনো রোধও নাই, কোনো ব্যাটারিও নাই, ব্যাটারি থাকলে ভোল্টেজ বাড়তো, রোধ থাকলে ব্যাটারি ভোল্টেজ কমে, কোনো কিছুই না থাকলে ভোল্টেজ যা আছে তাই থাকে। তো এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, আমি একটা নোডকে গ্রাউন্ড ধরলে আরেকটা নোড অটোমেটিক্যালি গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি গ্রাউন্ড হয়, এই তারের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমরা জানি 15 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজও আমরা জানি 15 ভোল্ট, এবং এইখানেও একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে যে এই তারটার মাঝখানেও আর কোনো রোধ নাই, তার মানে এই পয়েন্টটা যদি 15 ভোল্টের হয়, এই পয়েন্টটাও 15 ভোল্টই হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট বের করি, ধরা যাক কারেন্ট ফ্লো আমরা ধরে নিচ্ছি এইভাবে যাচ্ছে, কারেন্ট ফ্লো এইভাবে যাওয়া মানে হচ্ছে কারেন্ট ফ্লোর সময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, আমরা হাই ভোল্টেজ ধরে নিচ্ছি 15 - 0 ডিভাইডেড বাই আমাদের টোটাল যে রোধ আছে 6 + 8, এটা হচ্ছে এই তারের কারেন্ট ফ্লো। আমরা যদি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ধরি, এই তারের কারেন্ট ফ্লো এইভাবে যাবে,
আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যায়, তো এখানে হাই ভোল্টেজ হচ্ছে 15 -0, এবং আমরা যেদিকে কারেন্ট ফ্লো ধরতেছি এই ব্যাটারি হচ্ছে তার উল্টা দিকে পাঠাচ্ছে, কারণ বড়টা উপরের দিকে। তো বড় বড় যে দাগটা থাকবে ওটা থেকে বাইরের দিকে কারেন্ট ফ্লো যাবে, উল্টা দিকে কারেন্ট ফ্লো পাঠাচ্ছে, তো এটা হচ্ছে -10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল রোধ এখানে হচ্ছে 5 ওহম। এখান থেকে হচ্ছে আমরা এই তারের মধ্যে কারেন্ট ফ্লো পেতে পারি। এই মাঝখানের তার দিয়ে যদি আমাদের কারেন্ট ফ্লো লাগে, আমরা যদি এই দিকে ধরে নিই তাহলে আমরা হাই ভোল্টেজ ধরতেছি 15 কে, লো ভোল্টেজ হচ্ছে 0 ডিভাইডেড বাই 6। এখান থেকে হচ্ছে আমরা এই মাঝখানের তারের কারেন্ট ফ্লো বের করতে পারি। আর ফাইনালি যদি এই তারটার কারেন্ট ফ্লো আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের আবার কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো এভাবে হচ্ছে আমরা কেসিএল দিয়ে সার্কিট অ্যানালাইসিস করতে পারি। এরপর হচ্ছে আমরা কেভিএল এর সার্কিট অ্যানালাইসিস গুলা দেখব। তারপর হচ্ছে আমরা সার্কিটের আরো কিছু প্রবলেম সলভ করবো আস্তে আস্তে।